যে প্রথমত দেখেন এই ফাইলগুলো আর কি, এগুলা পেন ড্রাইভে দিয়ে দিব অথবা ওয়েবসাইটের লিঙ্ক থেকেও ডাউনলোড করা যাবে, এগুলো সমস্যা নাই। এগুলো হচ্ছে মেন ফাইল, যেহেতু এটা একটা বড় সফটওয়্যার এই জন্য অনেকগুলো ফাইল ভেঙে ভেঙে দিছে। তো আমাদের যে প্রথম ফাইলটা যেটা আছে পার্ট 1টা আমরা ইনস্টল করব। তারপরে ট্র্যাক করার জন্য এই যে 3টা ফাইল আছে, এগুলো দিয়ে পরবর্তীতে আমরা পেড ভার্সন করে ফেলবো। তো এটা ইনস্টল করার সময় অন্য কোনো সফটওয়্যারও ইনস্টল করার দরকার পড়তে পারে। তো সেটা যদি আপনি নেট চালু রাখেন কম্পিউটারে, তাহলে অটোমেটিক্যালি ওকে দিলে সেটা অটো ডাউনলোড হয়ে সেটার কাজ করে ফেলবে। আমাদের মেন কাজ হচ্ছে এটাই ইনস্টল করা। অলরেডি দেখেন আমার এখানে অলরেডি ইনস্টল আছেও, ঠিক আছে। তো আমি চাইলে এখন আবার রিইনস্টল করতেই পারি। দেখেন এই যে আমি ধরেন আবার নতুন করে দেখানোর জন্য আবার রিইনস্টল করতেছি। ইনস্টল হইতেছে। প্রথমত এই যে ফাইলগুলারে সবগুলারে সে একসাথে করতেছে, একসাথে করার পর সে ইনস্টল করা শুরু করবে। এখনও সে ইনস্টল করতেছে না, জাস্ট ফাইলগুলো একসাথে গ্যাদার করতেছে, এক্সট্রাক্ট করতেছে। এক্সট্রাক্ট করে করার পর সেই সফটওয়্যারে রূপ দিবে, তারপর ইনস্টল শুরু হবে। এখন ইনস্টল শুরু হয়েছে, এই যে ইনস্টলিং প্রগ্রেস আসছে, হ্যাঁ শেষ হয়ে গেছে, ইনস্টল হওয়া শেষ হয়ে গেছে। এই যে না সরি, ইনস্টল হওয়া শুরু হয়েছে। এই যে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড এলন ইনস্টলেশন এখানে ক্লিক করব, ঠিক আছে। এবার দেখেন ইনস্টল অটোক্যাড 2007। সে আমাকে বলতেছে ইংলিশ ইজ অলরেডি ইনস্টল টু কম্পিউটার অর রিমুভ দিস প্রোডাক্ট ইউ অ্যাড আউট প্রোগ্রাম অন দিস কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখন সে আমাকে বলতেছে যে সেটা অলরেডি ইনস্টল আছে, এখন আর আপনার ইনস্টল করার দরকার নাই। তো এখানে ক্লিক করে নেক্সট দিয়ে গেলেই হবে। আর যদি কোনো কি চায় তাহলে এই যে একটা সিরিয়াল কি দেওয়া আছে, বুঝছেন, এই সিরিয়াল কিটা দিলেই সে অ্যাকসেপ্ট করে নেবে। ইনস্টল সাপোজ এখন আপনার ইনস্টলিং করে ফেলছেন, সিস্টেম রিকোয়ারমেন্ট ডিটেলস ইনস্টল অলরেডি ইনস্টল আছে, সেজন্য সে ইনস্টল করতেছে না। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখেন এই 3টা ফাইল আছে, এই 3টা ফাইলকে কপি করবেন। কপি করার পর এখানে উইন্ডোজ আছে, উইন্ডোজে তারপর প্রোগ্রাম ফাইল C80, আপনার যদি 32 বিটের হয়ে থাকে তাহলে আর প্রোগ্রাম ফাইল C80 লেখা আসবে না। আর যদি 64 বিটের হয় তাহলে প্রোগ্রাম ফাইল C80 এই ফোল্ডারটা আসবে। এখানে দেখেন অটোক্যাড 2007 নামে একটা ফোল্ডার আছে, এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিবেন, ব্যাস। এখানে রিপ্লেস করে দিলে সে রিপ্লেস করে নিবে। আর এটা আর পেইড ভার্সন হয়ে যাবে, এটা আর ফ্রি থাকবে না। এটা আপনি অল টাইম সব ফিচার ইউজ করতে পারবেন। ইনস্টলেশন প্রক্রিয়া এভাবে শেষ করবেন। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নির্দিষ্ট একটা নকশা আমাদের স্ক্যান করতে হবে। তো আমরা নকশা স্ক্যান কীভাবে করব দেখেন, একটা নকশা এটা নকশা আছে, দেখেন একটা না এটা নকশা না, একটা নকশা আছে। মোবাইলটা একটু হাতে নেন, রেকর্ড করতেছি, সমস্যা নেই।
সাপোজ আচ্ছা, কীভাবে স্ক্যান করবেন এটা দেখায়। প্রথমে আপনার যেই দাগের বা যেই সাইডে টেসিং করবেন বা যে সাইড মাপজোক করবেন সেই সাইডটা আপনি একটা স্ক্যানারের মেশিনের মধ্যে ঢুকাতে হবে। আর একটু যদি অন্য ধরনেরও কাজ করতে চান তাহলে আরও একটা কাজ করতে পারেন, যে কোনো একটা 6 ইঞ্চি স্কেলও সাথে রাখতে পারেন স্ক্যানিংটা ঠিক রাখার জন্য। এখন আমি যে নকশাটা স্ক্যান করব সেটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা। এখন আমি ফটোশপে গেলাম, তারপর ইনপোর্ট, তারপর আমার স্ক্যানারটা আমি দেখাই দিব। যে স্ক্যানার এখনো রেডি হয় নাই। দেখেন স্ক্যানার এখনো রেডি হয় নাই, এখন রেডি হয়েছে। আচ্ছা, সমস্যা হচ্ছে আমি তারটা খুলে ফেলছি। আচ্ছা, এবার পাবে ইনপুট স্ক্যানার পাইছে। এখন আমি ড্রাই স্কেল সিলেক্ট করলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ফটো মোড থেকে আমি ডকুমেন্ট মোড সিলেক্ট করে দিই, আর এখানে ড্রাই স্কেল থাকুক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক, আর এখানে 300 থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্ক্যান করার সময় এই রেজুলেশন যাতে 300 থাকে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তারপর আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার সময় স্ক্যানের কাভারটা একটু চাপ দিয়ে রাখলে ভালো, তাহলে বাইরে থেকে আর আলো ঢুকবে না, স্ক্যানটাও সুন্দর হবে। এদিকে একটু আলো পড়ার এটা হচ্ছে স্কেলটা ঠিক মতো স্কেলিং হয় নাই, এখানে একটা হলুদ গুনিয়া দিলে হয়তো বোঝা যেত। যাই হোক, এখন এটা আমাদের অ্যাকচুয়াল সাইজে এটা স্ক্যান হয়ে গেছে, অ্যাকচুয়াল সাইজে। এখন আমি যদি এটা ক্রপ করি তাতে কোনো সমস্যা নাই, সাইজের কোনো পরিবর্তন হবে না। সাপোজ আমার এতটুকু দরকার, আমি এতটুকু করলাম, সাইজে কোনো পরিবর্তন হবে না। এখন আসেন, এটাই আমি ছবি হিসাবে মোবাইলে ইউজ করার জন্য ছবি হিসাবে কিভাবে সেভ করব দেখেন। এখান থেকে ফাইল থেকে তারপর সেভ এস, তারপর আমাকে যাইতে হবে একটা ফোল্ডার সিলেক্ট করে দিই, ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার সিলেক্ট করে দিই। ট্রেসিং টিউটোরিয়াল লিখা একটা ফোল্ডার সিলেক্ট করলাম। এখানে ট্রেসিং স্যাম্পল, এখানে আপনি পিএসডি আকারে ফটোশপের জন্য বা ফিউচারে এই শিটটা ব্যবহার করার জন্য পিএসডি আকারে সেভ করতে পারেন। তারপর আপনি মোবাইলে ইউজ করার জন্য এখানে এই যে মোবাইলে ইউজ করার জন্য এখান থেকে আবার মোড থেকে আমি বিটম্যাপ থেকে ইয়ে করে দিই, মোডে ড্রাই স্কেল করে দিই, তারপর এখানে সেভ এস দিই। সেভ এসে এবার দেখেন ড্রাই স্কেল করার পর আমার এখানে জেপিজি অপশন চলে আসছিল, আগে কিন্তু জেপিজি অপশন ছিল না। জেপিজি অপশনে যদি আমি সেভ করতে, জেপিজি মানে তো হচ্ছে ছবি, জেপেগ ছবি, তাহলে আমি ট্রেসিং স্যাম্পল এই জেপিজি নামে সেভ দিলাম। জেপিজি এখন আমি যদি সেভ দিই, ঠিক এখানে 12 রেজুলেশন দিতে হবে। দেখেন এখানে 12 করে দিতে হবে, এখানে 12 করে দিতে হবে, আর এখানে স্ট্যান্ডার্ড দিলেই ভালো, এখানে 12 ম্যাক্সিমাম। তারপর আমি সেভ করলাম। এখন এটা মোবাইলে দেখার জন্য বা মোবাইলে ইমেজ মিটার দিয়ে পরিমাপ করার জন্য এটা প্রস্তুত হয়েছে। তারপর সেভ এস আরেকটা অপশন দিয়ে আমরা সেভ করতে পারি, সেটা হলো পিএনজি দিয়েও আমরা সেভ করতে পারি, সেটাও আপনার রেজুলেশন বজায় থাকবে পিএনজি। ঠিক আছে, হ্যাঁ কপি পিএনজি দিলাম। পিএনজি দিলে আর রেজুলেশন 12 এটা করা লাগে না, অটোমেটিক হয়ে যায়।
দেখেন এই যে বিএস একটা শিট আমি এখন সেভ করছি, কয়েকভাবে সেভ করতে পারি, সমস্যা নেই, আপনি যেভাবেই সেভ করেন, পিএনজিতে করেন বা জেপিজিতে করেন, দুটাই অটোক্যাডে অ্যাকসেপ্ট করে। এই যে এখন আমার ফাইলটা, এখন আসেন আমরা যদি মাপজুপ করি তাহলে এই শিট দিয়ে আমরা মাপজুপ করতে পারবো, এটা গেল প্রথম বিষয়। আর যদি ট্রেসিং করা হয়, এইটা যেভাবে আমি স্ক্যান করে সেভ করলাম ঠিক একইভাবে আপনি সিএসটাও একসাথে সেভ করতে হবে, আলাদাভাবে স্ক্যান করে এখানে সেভ করবেন। এখন আমরা চলে আসি মাপজুপ কীভাবে করবেন, ঠিক আছে। অটোক্যাড ওপেন করি, অটোক্যাড ওপেন করি, অটোক্যাড 2007 দেখাই, যেহেতু অটোক্যাড 2007 সহজ আছে মোটামুটি, অটোক্যাড 2007ই দেখাই। দেখেন এখানে কি আসছে, নো ডোন্ট শো মি দিস অ্যাগেইন। আচ্ছা, এটা ডোন্ট শো দিয়ে দিই। এখন আপনার এটা ঠিকঠাক মতো রেজিস্ট্রি হয়েছে কিনা দেখেন, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন এটা ঠিকঠাক। এই যে আপনার সিরিয়াল নাম্বার এটা, ঠিক আছে, সিরিয়াল নাম্বার এটা অ্যাকসেপ্ট করছে, প্রোডাক্ট ইনফরমেশন, নাথিং এলস, তার মানে আপনার এটা পেইড ভার্সন, বোঝা যার কোনো কি চাইতেছে না, টাইম লিমিট দেখাইতেছে না, তার মানে এটা পেইড ধরে নিতে পারেন। এবার আসি আমাদের আরেকটা কাজ, সেটা হলো আমাদের একটু এখানে একটা টেমপ্লেট আমাদেরকে দেখা দিতে হবে, সেটা হলো ACAD DWT। আমরা বেশিরভাগ টেমপ্লেট এটাই ইউজ করব আমাদের কাজের জন্য, অন্যান্য টেমপ্লেটে ইউজ করা যায়, তবে আমি বিশেষত এটাই ইউজ করি, ঠিক আছে। এখন আমাদের কিছু প্রোগ্রামেটিক কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে ইউনিট সেটিং করে নিই, এটা করতে হবে ইঞ্জিনিয়ারিং, আর এটা হলো প্রেসিশন শুড বি 00, ঠিক আছে, এই 0 ইঞ্চি, আর এখানে ইঞ্চি ঠিক আছে, ইঞ্চিতে ঠিক আছে, আর অন্যগুলোও ঠিক আছে, আমার কাজ নাই। আর এখানে দেখেন ইউনিট গেলেও ডাইমেনশনের স্টাইলে আসি, ডাইমেনশনের স্টাইলে এখানে মডিফাইতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এরো সাইজটা এখানে 120 করে দিবেন, সে অটোমেটিক 10 ফুট করে নেবে। আমি 120 ইঞ্চি মারছি, সে অটোমেটিক 10 করে ফেলছে। আবার দেখেন 120 দিয়ে এন্টার দিলাম, সে আবার অটোমেটিক 10 হয়ে গেছে। তারপর লাইন আসেন, এগুলা লাইনে কোনো কাজ নাই। তারপর আছেন টেক্সটে আসেন, টেক্সট হাইট কত, 120 দিই, 10 করে নিছে টেক্সট হাইট। তারপর ফিটে কোনো কাজ নাই, টেক্সট এখানে আবার টেক্সটে যাই আইসো স্ট্যান্ডার্ড করে দিতে হবে। তারপর আছেন ফিট, তারপর প্রাইমারি ইউনিট আগের মতো এখানে সেই ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে 00, এগুলো হচ্ছে সেটিং আর কি। এগুলো একবার করে দিয়ে আপনি শিটটা সেভ করে রাখতে পারবেন। শিটটা আমি এখানে সেভ করে রাখি, একবারই দিবেন। অটোক্যাড টিউটোরিয়াল শিট, ঠিক আছে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি একটা শিট আমি এখানে ইনপুট করব। তারপর ইনসার্টে যাবেন, তারপর রাস্টার ইমেজ রেফারেন্সে আমার অলরেডি CSBS করাই আছে, আগে থেকে রেডি করা ছিল, তাহলে আমি সেগুলো দিতে পারি। বিএসটা কই, +3 দেখি এখানে কি আছে, দেখেন আচ্ছা +3 হচ্ছে আমার ল্যাপটপে ছিল। এটা হলো দুটাই
সিএস বিএস আছে, এখানে আলাদাভাবে আছে। এগুলোকে আমি আগে জেপিজিতে রেডি করে ফেলি। সিএস, এটা সম্ভবত সিএস, এটাকে আমি জেপিজিতে সেভ দিই। জেপিজিতে দিতাম, 12 থাকুক, ওকে। তারপর আসেন আমি বিএসটারেও বিএস সিএস, আচ্ছা জেপিজি বিএস, সিএস জেপিজি, দেখি সিএস জেপিজিতে এটা কোন সাইডটা আছে। একদম উপরের সাইডটা মনে হয় না? জি জি, একদম উপরের সাইডটা। গুনিয়া স্কেলটা দিয়ে কি বোঝানো হয়েছে? ওটা 2 ইঞ্চি ঠিক আছে কিনা ওটা আমরা যাচাই করব। ওটা দিয়ে একটা কাজ আছে, ওটা আমরা দেখাইতেছি। সিএস এবিএস দুইটা দেখেন, দুইটা এখানে ওপেন করলাম। টু ইঞ্চি সাইজ ঠিক আছে, মোটামুটি কাছাকাছি আসি বোঝা যায়। তার মানে স্কেলের পজিশন ঠিক আছে, 2 ইঞ্চি। তারপর এখানে দেখি গুনিয়ে কত ইঞ্চি হয়। এখানে কি দু ইঞ্চি হবে না বেশি হবে? এটা মানে একটু জাজমেন্ট করার জন্য যে 2 ইঞ্চি থেকে বেশি হয় না কম হয়। মোটামুটি ঠিক আছে না? 2 ইঞ্চির সাথে মিল আছে। জি জি, তার মানে বোঝা যাচ্ছে যে আমার নকশাটা পজিশন ঠিক আছে, যথাস্থানে আছে। বোঝা যাক এখন বুঝছেন কেন এই গুনিয়াটা আমি রাখছিলাম। জি, জি, বুঝতে পারছি। এখন দেখেন এখানে মোটামুটি ঠিক আছে, লাগে না খুব বেশি এদিক সেদিক নাই। এখন দেখেন তার মানে এই দুটাই এখন ঠিক আছে। আসেন এবার আমরা এখানে তাহলে এখন যে দুটা সিলেক্ট করছিলাম ওগুলো একটু দেখাই দিই। টেস্টিং টিউটোরিয়ালে এটা আছে। একটা হচ্ছে আপনার এই টেস্টিং স্যাম্পল সোনাপুর মৌজা, এই যে এই দুটাকে আমি কপি করে নিই, ফোল্ডার এটাতে রাখি, টিউটোরিয়াল স্যাম্পলে রাখি সিএসবিএস। তাহলে আমি বিএস পেলাম, সিএস পেলাম। প্রথম আমি সিএসটা ওপেন করি, কেমন? সিএসটা ওপেন করলাম। আমার এটা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কোয়ার। তার মানে আমার এখানে বসাইতে হবে 3960। আর যদি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেল হয় তখন এটার মান চেঞ্জ হয়ে যাবে। সেগুলো আমি আপনাকে দেখাই দিব, সমস্যা নেই, এখনই দেখাই দিই। তা এটা আছে কিনা আমার কাছে দেখি, এটা আছে কিনা, অথবা আমাদের দাঁড়ান আমি একটু দেখি। এখনই দেখা দিতে পারে কিনা দেখি। আচ্ছা আমি এটা পরে দিয়ে দেখাই দিব, সমস্যা নেই। কোন ক্ষেত্রে কত ইঞ্চিতে কত হয় সেটা পরে দেখাই দিব। আপাতত এখানে 3960 মানে হচ্ছে 330 ফুট 1 ইঞ্চিতে। আমি দেখেন এখানে 3960 দিলাম,
ঠিক আছে, জি এটা অটোমেটিক ইয়ে হয়ে গেছে, 330 হয়ে গেছে। এখন আমি এটাকে জুম করব। এখানেও জুম করা যায়, এই যে এই বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করে এই জুম লেস করতে পারবেন। কি একটা বাটন ছিল, দেখছেন, এটার মধ্যে ক্লিক করে শর্টকাটেও করা যায়। এর মধ্যে আমি জুমলেস করার শর্টকাটটা খেয়াল ছুটে গেছে। এখন দেখেন, এখন এখানে আমার পজিশনটা নিয়ে এলাম আর কি, এখান থেকে মিনিমাইজ করে সাইজটা নিয়ে এলাম। এখন এটা সিএস, ঠিক আছে, বিএসটাও নিয়ে আসি, ইনসার্ট করি, রাস্টার ইমেজ রেফারেন্স, বিএসটারেও নিয়ে আসি 3960 এবং 3960 এটারও পাশে রাখলাম। দেখছেন, এখন দেখেন এটা মিল আছে কিনা নকশার সাথে, এটা আর এটা এই সাইডে মিল আছে তো। জি জি দেখেন আমি এটা মাপটা কীভাবে নিতেছি, এখানে আমাকে একটা প্লট দেখা দেন, যেটা মাপটা আমাকে নিতে হবে, যে কোনো একটা প্লট দেখা দেন। যে কোনো এক পাশে নিয়ে নেন 3-4টা। আচ্ছা আমি এটা নিই, কেমন আচ্ছা একটা একটা করে দেখাই। এখানে কতগুলো টুল আছে, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন। এটা হলো একদম ফ্রি টুল, পলিলাইন টুল। এটা দিয়ে আপনি ইচ্ছা মতো আপনি জুম করে করবেন, একদম সেন্টারে হাঁটাবেন। কারণ আমরা তো নকশা ধরার সময় আইলেস সেন্টার টু সেন্টার হিসাব করি। জি জি আরও জুম করি, দেখেন আরও জুম করি, এভাবে আমি যেভাবে দিতেছি এভাবে কি রং হওয়ার পসিবিলিটি আছে এত জুম করে করার পর? না না দেখেন দেখেন সেন্টারে বসাবো। সময় কাজ করতে তো অসুবিধা নাই, কারণ আমি একটা কাজ যখন করে দিব তখন তো আমাকে সময় নিয়ে আগাইতে হবে, জুম করে করে করতে হবে। মিলাই দিছি, জি তারপর এন্টার প্রেস করছি, দেখছেন। তারপর আসেন, এটা কিন্তু সাদা দাগ হয়ে রয়েছে, সাদার উপর আমি যখন এখানে নিয়ে যাই কাজটা নিয়ে যাই ক্লিক করবো, এটা কিন্তু সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে। তখন আমি কিবোর্ডে প্রেস করবো এল আর আই, তারপর এন্টার দিব, এল আর আই তারপর এন্টার দিব। তাহলে দেখেন এখানে কত স্কোয়ার ফুট হয়েছে, আমি একটু হিসাব করি কেমন, কত স্কোয়ার ফুট হয়েছে হিসাব করি। এমন ক্যালকুলেটরে দেখাই সরাসরি, এখানে ক্যালকুলেটর যেটা আছে, ক্যালকুলেটর দেখছেন। তাহলে আমার কত দরকার, 4 7 8 1 4 .75। এটার কত দিয়ে ভাগ দিব, 4.30.6 দিয়ে। তার মানে এখানে কত ডিসিম জমি, 109 ডিসিম জমি। ঠিক আছে, আমাদের অন্য কোনো যদি ভুল হওয়ার কথা না, তাহলে 109 ডিসিমই ধরলাম। আর একটু ভেরিফিকেশন করব আমরা। সিলেক্ট আছে, এই জমিটা সাপোজ ট্রেসিং করব, এটার সাথে কোনটা ছিল দেখেন তো, এটার সাথে এই জমিটা কোথায় পড়ছে,
এই জমিটা এইটার পরেরটাই তো, এই দুইটা জমি মিলাইয়া এইটা হয়েছে এই জমিটা 68 দাগের 161 দাগটা, এই দাগ মিলাইয়া, ঠিক আছে। এটা ওইখানে থাকুক। এবার আসেন আমরা এই দাগটা কত, এটাও একটু মিলাই দেখি। আচ্ছা বিএস, এটা সোনাপুর বিএস যে কোনো একটা দাগ ওইটা ধরি আমরা, যেটা একটু আগে করছি ওটা, এটার এই পর্যন্ত আর কি কত হয় দেখি। এইটা এই লাইন, এটা সিলেক্ট করলাম, তারপরে এই স্যার অনেক ক্ষেত্রে সিএস আর বিএস খণ্ডিত হয়ে যায়, হ্যাঁ ওই ক্ষেত্রে কি দেখাবো করা? দেখাবো, সমস্যা নেই, এটাই দেখাবো। দেখেন একটু দ্রুত করি কেমন, বোঝানোর সুবিধার্থে। ধরেন এটা অ্যাকুরেট জায়গায় পড়ছে, তা আপনার যত বেশি শ্রম দিবেন তত বেশি কারেক্ট আসবে। আপনি যেটা বলছেন অনেক ক্ষেত্রে সিএস বিএস দ্বিখণ্ডিত হয়েছে, এখানেও কিন্তু দ্বিখণ্ডিত হয়েছে, আপনি দেখছেন। জি। মাপ নিতে কিন্তু অসুবিধা হবে না, সেটা কি হলো। Nice. আচ্ছা আবার মাপি, আবার মাপটা আবার একটু নিই। কোনটা এবার বেশি জুম করার কারণে এরকম হতেছে আর কি। এটা পয়েন্ট নিলাম। অ্যাপসটা ইউজ করার সময় কি অনলাইনে থাকতে হবে? কোনটা? এই এই সফটওয়্যারটা? AutoCAD? না না লাগবে না।
জুম বাটন প্রেস করে করে করতে হবে, তাহলে আপনার মিলছে। জি ডিসেম্বর গতবারও তো এইভাবে মিলাইয়া এন্টার দিলাম, এই সিলেক্ট করে দিলাম, এলাই প্রেস করলাম, কত হয়েছে 72,391। আপনি আগে কি নোট করছেন আগে কত হয়েছিল? আগে হচ্ছে 109.79 72,391। 391 এখানে কিন্তু বাড়ছে, জমিটা বাড়ছে 435.6। কেন বাড়ছে জানেন? ওই যে খণ্ডিত হওয়ার কারণে নাকি? না, বাড়ছে দেখেন, এই জমিটা কিন্তু নিচের এই অংশ কিন্তু যোগ হয়েছে। জি জি, ওই নিচের জায়গাটা ইয়ে হয়েছে, যোগ হয়েছে। আমরা তো ওই মাঝামাঝি জায়গাটা ইয়ে ছিল, ওইটাই বললাম স্যার, যদি মাঝে মাঝে এরকম হয়। আমি তো আপনাকে যেটা দেখাবো সেটা হলো আপনার বিএসএ কত ছিল, সিএসএ কত ছিল, ওই জিনিসটাই আপনার জানা দরকার। জি, আর কোথায় কোন দিক দিয়ে বাড়ছে সেটা বুঝতে হলে এখন টেসিং এর রূপ দিতে হবে। টেসিং কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। এখানে আমরা একটা মাপ নিয়েছিলাম না, আছে তো মাপটা। ডাউনলোড ফোল্ডারে আছে, এটা ওপেন করি। দেখেন এই যে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে ওই যে 1 ইঞ্চি সমান কত বসাইবেন, ওইখানে 3960 বসাইছিলাম, জি দেখছেন। এখানে আসি, দেখেন এটা দিয়ে দিব, সমস্যা নেই, 3960 বার হয়েছি। 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে হলে কত অর্ধ হয়ে যাবে 1980। তারপর 50 সমান হলে 990, তারপর 80 ইঞ্চি হলে 720 বসবে ওই জায়গাটাতে, তাহলে আপনার স্কেলিংটা ঠিক থাকবে। এটাই দেখাতে চাইছিলাম। এখন আসি, এখানে তো আমার মাউসটা শো করতেছে না। এবার আসেন, এটা তো আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এটা আমরা এটা পরিবর্তন করে দিই, কালারটা পরিবর্তন করে দিই। এটা তো সিএস, জি সিএসএরটা ধরেন আমরা লালে দিলাম। এবার ধরেন এটা এটা আমরা আরেকটা বিএসটাও নিয়ে নিই। বিএস কোন দিক থেকে নিয়েছি, এদিক থেকে। এটাকে আমরা ধরেন কি কালার দিতাম, গ্রিন দিই, গ্রিন দিলাম। সাপোজ এই গেল, এই গেল, এই। এখন দেখেন এটাকে এখন আমি মুভ করব। দেখছেন, এখান থেকে কিন্তু লাইনটা নিয়ে আইছি। আবার দেখাই, দেখছেন এটা খালি একটা জায়গায় ধরিয়া টান দিতে হইবে, খালি একটা জায়গায় ধরে টান দিতে হইবে। তার এখানে কি করছি আমরা, একটু এদিকে নিয়ে যাই। কোনটা নাম ভাবছিলাম এদিকে, ওই যে দ্বিতীয়
এইটারও ধরিয়া এদিকে টান দিয়ে নিয়ে যায়, এই খালি জায়গায় ধরিয়া এটাও টান দিয়ে নিয়ে যায়। এটা তো আমরা লাল কালার করছিলাম, এটা আবার গ্রিন কিভাবে হলো আবার দেখছেন? ধরেন এটা আর একটু অ্যাঙ্গেল হইব, এখন আমাকে এটা একটা কাজ করতে হবে। এটা দেখেন আলাদা আলাদা পয়েন্টার আছে, আমি একটাতে টানলে আর একটাতে কিন্তু এদিক সেদিক হয়ে যেতেই পারে। এখন আমি এটার গ্রুপ করে দিব, গ্রুপ করে দিব। বসানোর মেন তরিকাটা হচ্ছে বিশেষত আপনাকে দেখতে হবে নির্দিষ্ট কোনো খুঁটি আছে কিনা, সীমানা খুঁটি আছে যে কিনা, কোনো কোণা নির্দিষ্ট করে ধরলে নির্দিষ্ট করে ধরতে হবে, এমন পজিশনে দিতে হবে যার পজিশন ঠিক আছে আপনার জানা আছে। যেমন এখন এখন ধরা যাক আমি 3-4টা দাগ করব, প্যান্টাগ্রাফ করতে চাইতেছি, তো একটার উপর যখন একটা বসাবো তখন কি ওই যে সর্বশেষ যে কোনো 4 কোণা যে কোনো এক কোণা থেকে মিল করে দিলে কি এটা সঠিক হবে? যে কোনো এক কোণা থেকে মিল করে দিতে পারবেন, যে কোনো রাস্তার লগে মিল করে দিতে পারবেন, ওই ঠিক আছে? ওই জায়গাটা মিল করে দিলে বাকিগুলা অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি ওইভাবে ঘুরানোর সময় ওইভাবে ঘুরাবেন যে ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে এটা পারফেক্টলি বসছে। হাতে আঁকা যদি বুঝে যান তাহলে অটোকেটে আপনি কীভাবে বসে দিয়েছেন সেটা আপনার কাছে ম্যাটার করবে না। একটা জিনিস খেয়াল করবেন, এ কোনা মিলছে, একটুখানি আছে, এ কোনা, এটাও মোটামুটি, এ কোনা একটু এগুলোর পজিশন ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন এটা মিলছে, এটা মিলছে, এই মিলছে। আবার আসেন, এটা মিলছে, হ্যাঁ এটা মিলছে। এটা হ্যাঁ। মানে আমার টার্গেট অনুযায়ী কিন্তু মূল আপনি এখানে না মিললে কিছু ওইখানে তো মিলছে। কিছু জায়গায় আপনি দেখবেন যে বসালে কোনটা অ্যাকুরেট জায়গায় আছে, কোনটা অ্যাকুরেট জায়গায় নাই, এটা কিন্তু অটোমেটিক্যালি বসালে একটার সাথে একটা দূরত্ব অনুযায়ী যদি আপনি সেটিং করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা এখন এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, আবার আরেকটা পয়েন্টার এখানেও ঠিক আছে, তারপর যায় আপনার আর কোথায় ঠিক আছে, এখানেও কিন্তু মূল ইয়েটা ঠিক আছে। এখন এগুলো যখন ঠিক আছে, আপনার দূরে দূরে পজিশন যখন মিলে গেছে তখন আপনার এটা পজিশন না মিললেও কিছু করার নেই, মনে করতে হবে যে এইভাবেই হয়েছে, কারণ এখানে তো আমি মিলে আইছি, মিলান ছাড়া তো হয় না। দেখেন বড় বড় জায়গায় যদি মিল থাকে, আরেকটা জিনিস আপনাকে আমি বুঝাই, এই আইলটা কিন্তু সোজা গেছে, দেখছেন? আইলের উপর আইল, এই মাথা তো এই মাথায় আমি যখন দৌড়ছি তখন এই মাথার মধ্যে কিছু ওঠানামা করলেও সেটা ক্লিয়ার। আবার এটাও সোজা যাক বেঁকা যাক, এই আইলের সাথে এই আইল কিন্তু মিলিয়ে গেছে, মিলছেন? তার মানেও আপনার এই পজিশনও ঠিক আছে, কিন্তু এদিকে ক্ষুদ্র ঠেলা এদিকে যেতে পারে, এদিকে ঠেলা এদিকে যেতে পারে। এটা নিয়ে আমরা মানে ওরকম সম্মুখীন হব কিনা বিতর্কের কোনো প্রশ্ন আসতেছে না। তো এই জায়গাটা একটু ঠেলা খাইছে এদিকে, সোজা কথা শেষ, একটু বাড়তি এদিকে গেছে। আপনি তো আর কোথাও থেকে তো নিজে থেকে তোমার নকশার উপর দিয়ে আপনি হারাইছেন বিদায় তো আসছে। এখন আসেন এ লাইন থেকে এ লাইন কিন্তু সোজা, এই পয়েন্টেও মিলছে, এই পয়েন্টেও মিলছে, এই পয়েন্ট কি ঠিক নেই? তাহলে আমার মাপ ঠিক আছে, এই পয়েন্টের উপর দিয়ে এদিকে একটু বেশি আসছে, পুকুরের পাট ভাঙ্গি আসতেই পারে বা কমতেও পারে, ঠিক আছে না? তো এই জিনিসটাও দেখেন, এই জিনিসটা কিন্তু মিলে গেছে। তো এইভাবে আপনি আমরা প্রথমত সায়াসন্ধি কি
সীমানা খুঁটি কোন জায়গায় আছে। বিএস এবং সিএস একই সীমানা খুঁটি যদি থাকে তাহলে আমরা ওই সীমানা খুঁটিগুলো মিলাই দেব। এবার আসেন সীমানা খুঁটি নেই, তাহলে সিএস এবং বিএস এ কোথাও যদি কোনো চিহ্ন থাকে, চিহ্ন মানে কি, একটা টিউবওয়েল থাকতে পারে, টিউবওয়েল, হ্যাঁ, বট গাছের চিহ্ন থাকতে পারে, বা ত্রিসীমানা পিলার থাকতে পারে, বা চতুর্দিকে আইল আছে এরকম কোনো থাকতে পারে। এটাও কিন্তু চতুর্দিকে আইল আছে একটা কোণ, এটা কিন্তু আমার মিলে গেছে, দেখছেন। আসেন এরকম চতুর্দিকে, এটা 3 দিকে আইল, এটাও কিন্তু মিলে গেছে। এগুলো কিন্তু আমার জন্য একটা স্টেশন, ধরার মতো স্টেশন। আসেন আমার সাবজেক্ট ম্যাটার ছিল এটা, দেখেন এটার সাথে আমি এখানেও মানে মিলে মূলত গেছে। স্যার যে জিনিসটা, যে দাগটা নিয়ে কাজ করব ওইটা আশেপাশে আপনার ফিক্সড পয়েন্ট খুঁজতে হবে। ওইটাই মানে ফিক্সড খুঁজলেই আমার বাকিগুলো হ্যাঁ, বা কিন্তু ফিক্সড পয়েন্ট, এই যে দেখেন মনে করেন না এটা একটা রাস্তা, হ্যাঁ, রাস্তার লগে তো আমার মিলে গেছে। এখান দিয়ে ধরছি জমি, আবার এখানে আসিও মোটামুটি পুকুরের পাড়ের পাশ দিয়ে গেছি, মিলে গেছে না। এটা যেহেতু সোজা লাইন, আমি এটার লগে প্রথমে মিলাতে চাবো, মিলে গেছে না। তাহলে আপনি মিলানোর ক্ষেত্রে আপনি কি কি দেখবেন? মানে ওই যে ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট, আশেপাশে কোথাও সীমানা পিলার আছে কিনা, খুঁটি কাল লগে কোথায় দাঁড় করাইলে আপনাকে সমান ভাববে, জি জি, তাকেই আগে খুঁজতে হবে। আন্দাজে আরেকজনের সাথে দাঁড়ালে হবে না, না না না, ঠিক আছে। এভাবে আপনি আগে অটোকেট করার আগে নিজে নিজে আগে হাত দিয়া আপনাকে স্থির করতে হবে যে হাতে কিভাবে নকশা। আপনি যখন হাতেরটা বুঝবেন তখন আপনাকে আমি অটোকেটে বুঝাই দিতে হবে না যে এভাবে এভাবে ঘুরাবেন, এভাবে ঘুরাবেন, ঠিক আছে, এটা রোড করবেন, জি। কিন্তু আপনি কার সাথে কারো সমান করবেন এটা এটা হচ্ছে ওই যে আপনার শিকার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু কাজ জানেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি আপনাকে অটোকেটে যেটা দেখাবো এটা হলো আপনি কিভাবে রোড করবেন, ঘুরাবেন, হ্যাঁ হ্যাঁ, পজিশনে নিয়ে আসবেন ওইটা। আর আপনি এইভাবে নকশার কাজ কিভাবে করবেন, একটা হাতের টেসিং কিভাবে করবেন, এটা আমার- আন্ডারস্ট্যান্ডিং করাটা হলো আপনার ডিউটি। জি। তারপরেও এটা মূল নর্ম বা থিওরি যেটা হলো সেটা হলো আপনি ফিক্স পয়েন্ট বুঝতে হবে, তারপর কার সাথে আপনি সমান করলে আপনার নকশাটা করে থাকে। ইভেন এটা জজ সাহেব পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট না করার কারণ মানে আপনারা তো এগুলা করেনি, মানে বেশি বিতর্কিত হওয়ার মানে পয়েন্টগুলো এক দুইটা যদি পয়েন্ট বলতেন যে এগুলার দ্বারা বেশি বিতর্কিত হলো কি বুঝছেন, বিতর্কিত হলো ধরেন এই জমিটা এখানে, হ্যাঁ, সাপোজ আরেকজনে এটা এখান দিয়ে মাপটা নিচ্ছে, আর আপনি এখান দিয়ে একটু আপনার হিসাবে আসছে এখান দিয়ে, একটু বাঁকা, হ্যাঁ, হ্যাঁ, এখান দিয়ে আবার আপনার সাথে বলতে পারে যে এরকম বাঁকা কেন আসছে, তখন আপনি বলবেন যে তাহলে আপনার সিএস এখান থেকে এখানে মাপেন কত হয়, আর বিএসএও মাপেন। পার্থক্য হলে আপনি সঠিক, পার্থক্য না হলে সে সঠিক, বুঝে গেছে। আপনি যখন মাপে যখন পার্থক্য আইছে তাহলে আপনি নকশাতেও মাপেন, দুইটা নকশা মাপেন, পার্থক্য যদি থাকে তাহলে তো আপনি সঠিক, মানে একটা গ্যাপ আছে, আর পার্থক্য না হলে আপনি রং। জি বুঝতে পারছি। এটা কি মাপটা ঠিক আছে কি না এটা কিভাবে নির্ভর করবে, আপনি ওই নকশা অনুযায়ী ওই নকশার এই জায়গাটাতে আপনি এই সরাসরি জায়গাটায়, মাপেন না। হ্যাঁ, সরাসরি, আপনি যদি দেখেন যে সমান সমান হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু 64 ইঞ্চিতে, এখানে এক লিঙ্ক কত দিয়ে দেখছে এদিকে সেটাও কিন্তু দেখা যাবে। জি। আর আপনার ওইটাতে কিন্তু 16 ইঞ্চিতে যদি করেন তাহলে এটা একটু ছোট হয়ে যেত, ছোট, হ্যাঁ, এটা কিন্তু আপনি বুঝতে হবে, ছোট হয়ে তার যাবে। মানে স্ক্যান করার সময় বড় করে করতে হবে। আচ্ছা, ওই আরেকটা বিষয়, স্কেল পরিবর্তনের হিসাব কি আপনি জানেন? কিভাবে আপনি 16 ইঞ্চি থেকে 32 ইঞ্চি করবেন, 32 ইঞ্চি থেকে 16 ইঞ্চি করবেন? ওই যে জুমের ইয়েটা, মনে করেন এটা তো 16 ইঞ্চিতে করছি, আমি 32 ইঞ্চি কিভাবে করবো? এটার আইডিয়া ওটার আইডিয়াটা আমি দিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা, এখন তো গেল আমরা কিভাবে এই যে ধরেন দুইটা নকশ আমরা করছি, সিএস বিএস দুইটাই তো ধরেন আনছি, ঠিক আছে। এখানে আমি এটাকে গ্রুপ করব, গ্রুপ দেখেন মনে করেন আমি এখন সিএস এর উপর বিএস, সিএস লালের উপর বিএস ইয়েটা ধরলাম, এই সবুজ কালার যেটা সেটা আমি বসাইলাম, বসানোর পর এখন আমি অ্যাকচুয়াল সাইজে পিন দিতে চাইতেছি,
মানে আমার নকশা যেরকম আছে ঠিক সেভাবেই প্রিন্ট হবে আমি চাচ্ছি। তো এখান থেকে আমি প্লটে যাব। প্লটে যাওয়ার পর এখানে দেখবো আমি উইন্ডোজ। তো আমি যতটুকু দরকার আমার টেসিং যতটুকু আমি ততটুকু সিলেক্ট করে দিব। তারপরে উইন্ডোজ থেকে উইন্ডোজ পর্যন্ত সে ইয়ে করবে, প্রিন্ট করবে। এবার আসেন এখানে দিল। এবার আমি প্রিন্টারটা এখানে দেখাই দিব, ইপসন প্রিন্টার। এখানে আমার সাইজটা দেখাই দিব, কাগজের সাইজ এখানে ফিট উঠাই দিব। আর আমরা জানি আমরা 3960 ইঞ্চি, মাঠের 3960 ইঞ্চি হচ্ছে এখানে নকশার 1 ইঞ্চির সমান, 3960। ঠিক আছে, তাহলে 3960 আমি এখানে বসাইলাম। তার মানে আমার অন্যান্য সেটিংও ঠিক আছে। এখন আমি পিন দিয়ে দিই। তো গেল। আচ্ছা, আবার ধরি, আবার সেটিংটা আবার দেখাই। সেটিংটা আবার করি, পিন দিলাম, প্রিন্টার দেখাইলাম, এফোর সাইজ দেখালাম, উইন্ডোজ দেখালাম। এতটুকুর মধ্যে থাকি। পিট চাইলে এখানে 1 ইঞ্চিতে থাকতে হবে, ইঞ্চি। আর এখানে 3960। ঠিক আছে, তাহলে এখন ওকে দিই। এখন প্রিন্ট হচ্ছে। এখানে আমাদের অ্যাকচুয়াল সাইজে আমরা এখন পাই গেছি। আর কাগজটা যদি একটু রোড এদিক সেদিক হয় তাহলে আপনি ল্যান্ডস্কেপ অথবা রোডটা চেঞ্জ করতে পারেন। তখন এটা যদি আরো বড় অনেকগুলো দাগ থাকে এগুলো একসাথে এখানে চলে আসবে, সাদা গোজাই এটা ইয়ে করতে পারবেন। এখন সাপোজ এটা তো 16 ইঞ্চি স্কেল, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন যে এটা 64তে ভিন দিবেন, ঠিক আছে। আমাকে আগে জানতে হইব কত গুণ 64 16 ইঞ্চির কত গুণ, এটা আমাকে আগে জানতে হবে। এটা আমি মুখস্থ জানি, 16 ইঞ্চির 400 গুণ হলো 64 ইঞ্চি। তাহলে আমার কোন দাগটা আমি আমার কালিকের জন্য বা টেসিংয়ের জন্য শনাক্ত করছি, কোন দাগ, যে কোনো একটা দাগ ধরেন আমি পুকুরিটা ধরলাম সাপোজ কথার কথা। তাহলে আমি এখান থেকে এই প্রিন্টে যাব, প্রিন্ট উইথ প্রিভিউতে যাব, ঠিক আছে। সেন্টারটা আমি উঠাই দিলাম, এখানে কত হবে, 400 গুণ। হ্যাঁ, আমার পুকুরটা তো আমাদের দেখায়, পুকুরটা ঠিক রাখতে হবে, দেখছেন। হ্যাঁ, এখন এটা দেখছেন পুকুরটার সীমানা। এখন আসেন আমি এটারে ফিন দিই। এটা কিন্তু এখন 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল হবে। তাই পেজটা আমি দেখাই দিই, পেজ A4 সাইজ। আর যদি আপনার হয়, যদি 80 হয়, 80 ইঞ্চি হলে তাহলে 500 হয়ে যাবে। আর যদি 32 হয় তাহলে 200 দ্বিগুণ হবে, 100 দ্বিগুণ। ও আচ্ছা, 16 হলে 100 করে, 16 হলে তো 100%। বুঝা গেছে, এটা এখানে সূক্ষ্ম একটা লজিক আছে। 16 থেকে তারপর 100 32 64 তারপর 80। আমি জাস্ট একটা প্রিন্ট দিই, দেখেন জাপসা আইবো তো অনেক বড় করে। ফটোকপি দোকানে কিন্তু এটা ক্লিয়ার আসে। ফটোকপি দোকানে যাইও আপনি সেম ফরম্যাটে ওদের বললে ওরা প্রিন্ট করে, কিন্তু ওরা এত কিছু বুঝবে না, ওদের কাছে এটা ঝামেলা হবে। দিছে এক সাইড প্রিন্ট হয়তো চলে আসবে আর এক সাইড প্রিন্ট, এভাবে দেখি প্রিন্ট করার সুযোগটা আসলে কম। এখন দেখেন আমি যখন টেসিং করব তখন নকশা হাঁটাবো কিসের উপর, এটা কিসের জন্য, এটা হলো হাতে টেসিং করার জন্য। আর এখানে টেসিং করি আপনি কত ইঞ্চিতে পিন দিবেন সেটা আপনি ওই সংখ্যার উপর ডিপেন্ড করবে। বুঝাতে পারছি? আর কিছু আছে বুঝার? আর যদি কিছু নাও বুঝেন সেটা আপনার অবশ্যই ফোনে আলাপ করতে হবে, সমস্যা।